বিয়ের ১২টা বছর কিভাবে কেটে গেল টেরই পাইনি। গ্রামে মধ্যবিত্ত পরিবারের আর ৮-১০টা মেয়ের মতো আমার জীবনটাও ছিল একটা অতি সাধারণ ছকে বাঁধা। সংসারের হাঁড়িকুড়ি সামলানো, শাশুড়ির সেবা করা আর বাচ্চাদের হাত ধরে বড় করে তোলা, এই ছিল আমার পুরো পৃথিবী। স্বামীর চেহারায় ভালোবাসার চেয়ে দায়িত্বের ভাবটাই বেশি দেখতাম। কিন্তু তাতেই আমি সুখী ছিলাম। ভেবেছিলাম ঝড়ো বাতাস হয়তো অন্য কারো উঠোন ভাসায়, আমার এই ছনের চালের ছোট্ট কুঁড়ে ঘরটা অন্তত সুরক্ষিত। কিন্তু সেই ঘর যে ভেতর থেকে আগে ঘুনো পোকায় খেয়ে শেষ করে দিয়েছিল, তা আমি টের পাইনি। আমাদের ধাক্কাটা প্রথম এলো ভাসুর মারা যাওয়ার পর। হার্ট অ্যাটাক করে মানুষটা হুট করে চলে গেল, রেখে গেল ওনার বউ আর দুই ছোট ছোট ছেলে মেয়ে। বড় ভাইয়ের এই অকাল মৃত্যুতে আমার স্বামী ভেঙে পড়েছিল খুব। ভাসুরের দাফন কাফনের পর একদিন ও আমাকে ডেকে বলল, ওরা তো অনাথ হয়ে গেল, এখন থেকে ওদের সব দেখাশোনার দায়িত্ব আমার। আমি স্ত্রীর জায়গা থেকে মানুষটার এই মহানুভবতায় গর্বিত হয়েছিলাম। ভাবলাম, বড় ভাইয়ের সংসারটার মাথায় যদি ওনার ছায়া থাকে, তাতে তো দোষের কিছু নেই। আমি নিজে যেচে ভাসুরের বউয়ের কাছে গিয়ে দাঁড়াতাম, বলতাম, ভাবি, আপনার কোনো চিন্তা নেই, আপনার ছোট ভাই তো আছেই, আমিও আছি। আপনার সন্তানদের আমরা নিজের সন্তান মনে করেই বড় করব। ভাসুরের বউ তখন চোখের জল মুছে বলতো, ছোট বউ, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? সেই অশ্রুর পিছনে যে এত বড় একটা বিষাক্ত সাপের ছোবল লুকিয়েছিল, তা বোঝার মতো বয়স বা বুদ্ধি কোনোটাই আমার ছিল না। ভাসুর মারা যাওয়ার প্রথম ৬ মাস সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। স্বামী বাজার থেকে এসে অর্ধেক জিনিস আমার ঘরে দিত, অর্ধেক ভাসুরের বউয়ের ঘরে দিয়ে আসতো। ওনার বাচ্চাদের পড়ার খরচ, জামা কাপড় সব আমার স্বামী একা হাতে সামলাতে লাগলো। মাঝে মধ্যে সংসারে টানপোড়েন হতো। নিজের ২ ছেলের, ১০ বছরের বড় ছেলে আর ৭ বছরের ছোট ছেলের পড়ার খরচে টান পড়তো। তাও আমি কোনোদিন টু শব্দ করিনি। মনে মনে ভাবতাম, বিপদের দিনে তো মানুষই মানুষের পাশে দাঁড়ায়, একটু কষ্ট হলেও সয়ে নেওয়া ভালো। কিন্তু আস্তে আস্তে বাতাসের দিক বদলাতে শুরু করলো। খেয়াল করলাম স্বামী আর আগের মতো আমার ঘরে এসে বসে না। কাজ থেকে ফিরে সোজা চলে যায় ভাসুরের বউয়ের ঘরে। ঘন্টার পর ঘন্টা সেখানে হাসাহাসি, গল্প গাছা চলে। প্রথম প্রথম ভেবেছিলাম মন খারাপ কাটানোর জন্য হয়তো কথা বলে, কিন্তু যখন গভীর রাত পর্যন্ত সে সেই ঘরেই কাটাতে লাগলো, তখন মনের কোনায় একটা হালকা সন্দেহের কাঁটা বিঁধতে শুরু করলো। আমি একদিন রাতে স্বামীকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ গো, এত রাত পর্যন্ত ভাবির ঘরে কি করো? লোকে কিন্তু নানান কথা বলবে। ও সঙ্গে সঙ্গে আগুনের মতো জ্বলে উঠল, তুমি এত নিঃ মনের মেয়ে? ভাই হারা একটা বিধবা নারীর পাশে একটু দাঁড়ালে তোমার সহ্য হয় না? সন্দেহ করার একটা সীমা থাকা দরকার। ওর সেই রাগের সামনে আমি গুটিয়ে গেলাম। নিজের মনকেই অপরাধী মনে হতে লাগলো। ভাবলাম, সত্যিই তো, আমি হয়তো বেশি ভাবছি। মানুষটা এত ভালো, ও কি আর কোনো অন্যায় করতে পারে? কিন্তু বিধাতা হয়তো আমার চোখের পর্দাটা সরিয়ে দিতে চেয়েছিলেন। দিনটা ছিল মঙ্গলবার। প্রচন্ড গরম পড়েছিল সেদিন। দুপুরে শাশুড়ি গেছেন পাশের বাড়িতে এক আত্মীয়ের মিলাদে, সঙ্গে ভাসুরের ২ ছেলে মেয়েকেও নিয়ে গেছেন। আমার ২ ছেলেও স্কুলে। ভাসুরের বউ সকালে বলেছিল ওনার নাকি খুব মাথা ঘোরাচ্ছে, তাই উনি ঘরে শুয়ে আছেন। আমার স্বামী সকালে কাজে বের হয়ে গিয়েছিল, ফেরার কথা ছিল সেই সন্ধ্যায়। আমি হুট করেই খেয়াল করলাম মেজো ছেলের স্কুলের পানির বোতলটা ঘরেই রয়ে গেছে। ছেলেটা রোদ থেকে এসে পানির জন্য কষ্ট পাবে ভেবে বোতলটা নিয়ে স্কুলে দেওয়ার জন্য বের হতে নিলাম, কিন্তু বারান্দায় এসেই বুকটা চমকে উঠল।
ঘরের দরজায় কোণে একটা পরিচিত স্যান্ডেল পড়ে আছে, আমার স্বামীর স্যান্ডেল। ও তো সন্ধ্যায় আসার কথা ছিল, এখন দুপুরে কেন এলো? আর ঘরে কোনো সাড়া শব্দ নেই কেন? আমার নিজের ঘরে গিয়ে দেখলাম ও নেই। তবে ও গেল কই? একটা অজানা আশঙ্কায় আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি খুব আস্তে আস্তে পা টিপে টিপে ভাসুরের বউয়ের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজায় বাইরে থেকে শেকল তোলা নেই, ভিতরে ভেজানো। ভেতর থেকে ভেসে আসছে ফিসফিসানি আর অসংলগ্ন হাসির শব্দ। আমার হাত পা তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, নিঃশ্বাস আটকে আসছিল। কোনো মতে কাঁপানো হাতে দরজাটাতে একটা হালকা ধাক্কা দিলাম। দরজাটা এক পাশে সরে গেল, আর ভেতরের দৃশ্যটা দেখে মনে হলো আমার মাথার উপর পুরো আকাশটা ঠাস করে ভেঙে পড়ল। ঘরের ভেতরে আমার স্বামী আর ভাসুরের বউ দুজনই সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় বিছানায়। সেই দৃশ্য দেখে আমার চোখ ঝাপসা হয়ে এলো। গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঘরে আলমারি, দেওয়াল, ঘরের ছাদ সব যেন আমার মাথার উপর চক্কর দিতে লাগলো। আমার নড়াচড়া করার মতো শক্তি ছিল না। দরজা খোলার শব্দে ওরা দুজনে চমকে ওঠে, এক লহমায় আলাদা হয়ে গেল। আমার স্বামীর মুখে তখন এক চরম অপরাধী আর ভয়ের ছাপ। আর ভাসুরের বউ তাড়াহুড়ো করে গায়ে কাপড় জড়াতে জড়াতে চোরের মতো মাথা নিচু করে ফেলল। আমি কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম জানি না, শুধু মনে আছে বুকের ভেতর থেকে একটা গঙ্গানির শব্দ বের হয়েছিল। স্বামী শার্টটা কোনো মতে গায়ে দিয়ে আমার দিকে এগিয়ে এসে আমার হাত দুটো ধরে ফেলল। আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে। বিশ্বাস করো, আজকেই প্রথম, আর কোনোদিন এমন হবে না। আমি ওর হাতটা এক ঝটকায় সরিয়ে দিলাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, শুধু চোখের পানি অঝোর ধারায় গড়িয়ে পড়ছিল। আমার 12 বছরের সংসার, 12 বছরের বিশ্বাস, ভালোবাসা সবকিছু এক মুহূর্তে সেই ঘরের মেঝে জুড়ে ছাই হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেদিন দুপুরে সেই দৃশ্যের পর আমার পুরো জগৎটাই ওলটপালট হয়ে গিয়েছিল। নিজের ঘরে এসে দরজার খিল এঁটে ঘরের মেঝেতে বসে কেঁদেছিলাম। চোখ থেকে যে জল পড়ছিল তা শুধু কষ্টের ছিল না, ছিল এক তীব্র অপমানের। যে মানুষকে এতগুলো বছর ধরে ভালো স্বামী ভেবে সম্মান করেছি, যাকে নিজের অস্তিত্বের অংশ মনে করেছি, সে কিভাবে এই কাজ করতে পারল? বিকালে বাচ্চারা স্কুল থেকে ফিরল। ওদের নিষ্পাপ মুখ দুটোর দিকে তাকিয়ে আমার কলিজাটা যেন দুমড়ে মুচড়ে গেল। 10 বছরের বড় ছেলেটা ঘরে ঢুকে বলল, মা, তোমার চোখ এত লাল কেন? কেঁদেছো নাকি? আমি তাড়াতাড়ি আঁচল দিয়ে মুখ মুছে মিথ্যে হেসে বললাম, না রে বাছা, রান্নাঘরের ধোঁয়ায় চোখ জ্বলছে। বাচ্চা দুটোকে আঁকড়ে ধরে মনে মনে ভাবলাম, আমি এখন কি করব? বাপের বাড়ি চলে যাব? কিন্তু বুড়ো বাপের সেই সামর্থ্য কই যে 2 নাতনি আর মেয়েকে বসিয়ে খাওয়াবে? আর এই 2 বাচ্চার ভবিষ্যৎ? এই সমাজে বাবা ছাড়া বড় হওয়া যে কত কঠিন, তা তো চোখের সামনে কত দেখেছি। রাতে স্বামী ঘরে এলো একদম অপরাধীর মতো মুখ করে। শাশুড়ি তখন নিজের ঘরে ঘুমিয়ে পড়েছেন। স্বামী আমার দুটো পা জড়িয়ে ধরে কেঁদে ফেলল, আমাকে একটা সুযোগ দাও। আমি শয়তানের প্ররোচনায় পড়ে পথ হারিয়ে ফেলেছিলাম। বড় ভাইয়ের মৃত্যুর পর ওর দিকে তাকাতে গিয়ে মনটা ঘুরে গিয়েছিল। কিন্তু তোমার আর বাচ্চাদের ক্ষতি আমি চাই না। জীবনে আর কখনো ওদিকে পা বাড়াবো না। তুমি শুধু কাউকে কিচ্ছু বলো না। ভাসুরের বউ পরদিন সকালে আড়ালে এসে আমার পাটা ধরে টানাটানি শুরু করলো। ছোট বউ, আমার দুটো অনাথ বাচ্চার কথা ভেবে আমাকে মাফ করে দাও। গ্রামে জানাজানি হলে আমি তো গলায় দড়ি দেওয়া ছাড়া আর পথ পাবো না।
আমি নরম স্বভাবের মেয়ে। বাচ্চাদের মুখের দিকে তাকালাম, সমাজের থুতুর ভয় করলাম, আর ভাবলাম মানুষ তো ভুল করতেই পারে। অনুশোচনা যখন করছে, একটা সুযোগ হয়তো দেওয়া যায়। আমি বুক চাপা কষ্ট মেনে নিলাম, কাউকে কিছু জানালাম না। কিন্তু মানুষের পাপের ঘরা যখন ভরে যায়, তখন তা আর লুকিয়ে রাখা যায় না। যার রক্তে বিষ ঢুকেছে, তার কি আর শোধরানো সহজ? তারা মুখে অনুশোচনার নাটক করলেও তলে তলে ঠিকই যোগাযোগ বজায় রেখেছিল। আমি ভাবতাম ও শুধরে গেছে, কিন্তু সেটা ছিল আমার চরম ভুল। সেই ঘটনার মাস চারেক পরের কথা। এক বিকেলে আমি আর শাশুড়ি গ্রামের এক বাড়ি গিয়েছিলাম কুলখানি উপলক্ষে। স্বামী বলেছিল ও কাজে যাচ্ছে, আর বাসুরের বউ বলেছিল ও বাবার বাড়ি যাবে। কিন্তু মাঝপথে আমার শরীরটা খারাপ লাগায় আমি একাই বাড়ি ফিরে আসি। বাড়ির উঠানে ঢুকতে দেখি পাশের বাড়ির রহিমা চাচি আমার ভাসুরের বউয়ের ঘরের জানালার কাছে দাঁড়িয়ে থর থর করে কাঁপছেন। ওনার চোখ দুটি বিস্ময়ে গোল গোল হয়ে আছে। আমি এগিয়ে গিয়ে বললাম, চাচি কি হয়েছে? আপনি এখানে এভাবে দাঁড়িয়ে কেন? রহিমা চাচি হাত দিয়ে জানালার ফাঁকটা দেখিয়ে তোতলাতে তোতলাতে বললেন, বউ, এ কি কারবার? ভেতরে তাকিয়ে দেখো। আমি জানালার ফাঁক দিয়ে তাকাতেই আবার সেই একই দৃশ্য, আমার স্বামী আর ভাসুরের বউ। কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই, যেন কিছুই হয়নি। চাচি ততক্ষণে চিৎকার জুড়ে দিয়েছেন, ও মারে, ও দেশবাসী দেখা যাও, কি অঘটন ঘইটা গেছে। চাচির চিৎকারে মুহূর্তের মধ্যে বাড়ির উঠানে পাড়াপড়শি জমা হয়ে গেল। মানুষজন জড়ো হতেই আমার স্বামী আর ভাসুরের বউ জামা কাপড় সামলে ঘর থেকে বের হয়ে এলো। তাদের চেহারায় তখন ধরা পড়ার লজ্জা থাকলেও কোনো অপরাধ বোধ ছিল না। গ্রামের মানুষ তখন থুতু দিচ্ছে। শাশুড়ি খবর পেয়ে ছুটে এসে নিজের ছেলেকে আর বউকে দেখে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। সেই রাতেই গ্রামের মাতব্বরেরা সালিশ বসালো। মাঝ উঠানে প্রদীপ জ্বালিয়ে গ্রামের বিচার সভা বসলো। মুরব্বীরা এক বাক্যে রায় দিল, এই পাপ গ্রামে রাখা যাবে না, কোলটার সাথে কোলটারই বিচার হতে হবে। সালিশের প্রধান মাতব্বর ঘোষণা করলেন, যেহেতু এদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে এবং তা পুরো গ্রামের মানুষ নিজের চোখে দেখেছে, তাই ধর্ম ও সমাজ রক্ষায় এদের দুজনকেই এক কাপড়ে বিয়ে দিয়ে দেওয়া হবে। আমার স্বামী একেবারের জন্য মাতব্বরদের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করল না, বরং তার চোখে মুখে এক ধরনের অদ্ভুত স্বস্তি দেখলাম, যেন সে এটাই চেয়েছিল। চোখের সামনে আমার 12 বছরের সাজানো সংসারটা এক রাতেই ছাই হয়ে গেল। যে স্বামীর সাথে 12টা বছর এক বালিশে ঘুমিয়েছি, গ্রামের মানুষের উপস্থিতিতে কাজী ডেকে সেই স্বামীর সাথেই আমার ভাসুরের বউয়ের বিয়ে হয়ে গেল। আর আমি সেই ভিড়ের মাঝে দুই সন্তানকে দুই পাশে আঁকড়ে ধরে নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম, এক জীবন্ত লাশ হয়ে। বিয়ে তো হয়ে গেল, কিন্তু আমার নরক যন্ত্রণা কেবল শুরু হলো। একই ভিটেতে পাশাপাশি দুটো ঘর। এক ঘরে আমার 12 বছরের পুরনো স্বামী তার নতুন বউ অর্থাৎ আমার প্রাক্তন যাকে নিয়ে সংসার সাজালো, আর পাশের ঘরে দুই নিষ্পাপ বাচ্চাকে বুক আগলে আমি দিন কাটাতে লাগলাম। সকালে উঠে উঠোন ঝাড় দিতে গেলে তাদের হাসাহাসির শব্দ কানে আসতো। স্বামী আগের মতো আর আমার ঘরের দিকে ফিরেও তাকাতো না। যে মানুষটা একসময় আমার কাছে ক্ষমা চেয়ে পায়ে ধরেছিল, নতুন বউ পাওয়ার পর তার রূপ পুরোপুরি বদলে গেল। আমার দুই ছেলের দিকেও সে আর ফিরে তাকাতো না। বাজারে ভালো মাছ মাংস এলে তা ঢুকতো পাশের ঘরে, আর আমার 10 বছর আর 7 বছরের দুই বাচ্চা ডাল আর ভাত খেয়ে দিন পার করত। আমি তাও সহ্য করেছিলাম, ভেবেছিলাম অন্তত মাথা গোঁজার ঠাঁইটুকু তো আছে, বাচ্চাদের বাবার বাড়ি বলে একটা পরিচয় তো আছে। কিন্তু পাপের কোনো সীমা থাকে না। সতীন হিসেবে 1 বছর কাটানোর পর একদিন সকালে স্বামী আমার ঘরে এসে দাঁড়ালো।
হাতে এক টুকরো সাদা কাগজ। সে নির্দ্বিধায় কোনো অপরাধবোধ ছাড়া কাগজটা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, তোমাকে আমি ডিভোর্স দিলাম। এই কাগজটায় সব লেখা আছে। আর শোনো, কাল সকালের মধ্যে তুমি এই ঘর খালি করে দেবে। আমার নতুন সংসারে তোমার মতো অপয়া কোনো নারীর জায়গা নেই। আমার মাথার উপর যেন শেষ আকাশটুকু ভেঙে পড়ল। 12 বছরের সততা, কষ্ট আর আত্মত্যাগের প্রতিদান পেলাম এক টুকরো ডিভোর্স লেটারে। আমি কোনো কান্নাকাটি করিনি, পায়ে ধরে মিনতিও করিনি। বুঝেছিলাম, যার মন শুকিয়ে কাঠ হয়ে গেছে সেখানে জলের ছিটে দিয়ে কোনো লাভ নেই। পরদিন সকালে দুটো ছেঁড়া ব্যাগে বাচ্চাদের কয়েকটা জামা কাপড় ভরলাম। 10 বছরের বড় ছেলেটা আমার হাত ধরে শোধালো, মা, আমরা কোথায় যাচ্ছি? আমরা কি আর এই বাড়ি ফিরে আসবো না? আমি চোখের জল চেপে ওর মাথায় হাত রেখে বললাম, না বাবা, আমরা আমাদের আসল বাড়ি যাচ্ছি। দুই ছেলেকে দুহাতে শক্ত করে ধরে যখন স্বামীর উঠোন ডিঙ্গিয়ে বের হচ্ছিলাম, সতীন তখন ঘরের দরজায় দাঁড়িয়ে এক অদ্ভুত বিজয়ের হাসি হাসছিল। আর আমার প্রাক্তন স্বামী মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল। শাশুড়ি বুড়ো মানুষ, কেঁদে কেটে আকুল হলেন, কিন্তু ছেলের অন্যায়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা ওনার ছিল না। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যখন বাবার বাড়ি পৌঁছালাম, তখন মা বাবা আমাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। বুড়ো বাবা তালি দেওয়া ফতুয়া পরা দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালান। দুই ভাইয়ের নিজেদের সংসার চালাতেই হিমশিম অবস্থা। বাপের বাড়িতে কয়টা দিন কাটতেই টের পেলাম মানুষের করুণা খুব ক্ষণস্থায়ী। কদিন পরেই ভাই আর ভাবিদের চোখের ভাষা বদলে যেতে লাগলো। পাতের ভাতে টান পড়ল। কথার ছলে ভাবি একদিন বলেই ফেলল, নিজের ঘাড়েই বোঝা, তার উপর আবার দুটো বাড়তি পেট। কথাটা আমার বুকে তীরের মতো বিঁধল। সারা রাত কেঁদে কেঁদে একটা সিদ্ধান্ত নিলাম, না, আমি কারো দয়ার পাত্রী হয়ে বাঁচব না। এই দুনিয়ায় যদি বেঁচে থাকতে হয় তবে নিজের মাথা উঁচু করেই বাঁচতে হবে। আমার দুই ছেলেকে আমি কোনোদিনও কারো দরজায় ভিক্ষার হাত বাড়াতে দেব না। পরদিন সকালে বাবাকে গিয়ে বললাম, বাবা, আমি শহরে যাব, গার্মেন্টসে কাজ নেব। বাবা আঁতকে উঠে বললেন, মেয়ে মানুষ, একা একা শহরে গিয়ে কি করবি? লোকে কত কি বলবে। আমি বাবার হাত দুটি ধরে শক্ত গলায় বললাম, সমাজ আমাকে বাঁচাবে না বাবা। আমার ছেলেদের লেখাপড়া করাতে হবে, ওদের মানুষ করতে হবে। আমি কারো কাছে হাত পাতব না। পরদিন ভোরে চোখের পানি মুছে গ্রামের ধুলোবালি পেছন ফেলে দুই ছেলেকে নিয়ে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। পকেটে কেবল বাবার দেওয়া গুটি কয়েক টাকা, আর বুকে এক অদম্য জেদ, আমাকে জিততেই হবে। ঢাকায় এসে প্রথম কটা দিন মনে হয়েছিল যেন এক অচেনা সমুদ্রে এসে পড়েছি। ইট কাঠের এই শহরে মানুষের অভাব নেই, কিন্তু দরদি মানুষের বড্ড অভাব। মেসে একটা ছোট ঘর ভাড়া নিলাম, যেখানে আলো বাতাস সহজে ঢোকে না, কিন্তু ভাড়া মেটাতে গিয়েই কাল ঘাম ছুটে যাওয়ার জোগাড়। এক পরিচিত দূর সম্পর্কের আত্মীয়ের সাহায্যে কালশির একটা তৈরি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ পেলাম। শুরু হলো জীবনযুদ্ধের সবচেয়ে কঠিন অধ্যায়। সকাল 8টা থেকে রাত 8টা, কখনো কখনো নাইট ওভারটাইম করে রাত 10টা-11টা পর্যন্ত একটানা সেলাই মেশিনের সামনে বসে থাকা। মেশিনের ঘর ঘর শব্দ আর কাপড়ের তোলা মেশানো ধুলোবালিতে চোখ মুখ জ্বলে যেত। সোজা হয়ে বসে থাকতে থাকতে পিঠের রগ যেন ছিঁড়ে আসতো। আঙুল কেটে সুই ঢুকে কতদিন রক্ত ঝরেছে তার হিসাব নেই, কিন্তু হাতের ব্যথার চেয়েও বুক চাপা অভিমান আর জিদ আমাকে থামতে দেয়নি। প্রথম প্রথম প্রতিটা টাকা খরচ করতে বুক কাঁপতো। মেসে 2 বেলা চাল আর একটু ডাল ফুটিয়ে বাচ্চাদের দিতাম। কতদিন যে আমি নিজে শুটকির ভর্তা আর পান্তা ভাত খেয়ে কাটাচ্ছি তার ইয়াত্তে নেই। ডিম একটা আনলে কেটে 2 ভাগ করে 2 ছেলেকে দিতাম, আর নিজে বলতাম, আমার তো ডিম সহ্য হয় না রে বাছা, তোরা খা।
বড় ছেলেটা তখন 10 বছরের বয়সে অনেক বড় হয়ে গেছে। ও আমার এই কসরত বুঝতো। ছোট ভাইটার হাত ধরে মেসে বসে থাকতো, বই খুলে দুজনে পড়তে বসতো। মেসে অন্য কেউ কিছু দিলে ছোটটা খেতে চাইলে বড়টা থামিয়ে দিত, না, মা এলে তারপর খাবো। আমি মাস শেষে বেতন যা পাই তার সিংহভাগ ঘর ভাড়া আর ছেলেদের স্কুলের বেতন, বই খাতার পেছনে চলে যেত। নিজের জন্য একটা 5 টাকার সাবান কিনতে গেলেও 10 বার ভাবতাম। ঈদের দিন যখন চারপাশের মানুষ নতুন কাপড় পরতো, আমি বাচ্চাদের পুরনো কাপড় ধুয়ে পরিষ্কার করে গায়ে দিতাম। বলতাম, মন দিয়ে লেখাপড়া কর বাবা, দিন আমাদেরও বদলাবে। আমার বড় ছেলেটা ছিল ধীর স্থির আর প্রচন্ড মেধাবী, আর ছোটটা একটু চঞ্চল হলেও পড়ালেখায় পিছিয়ে ছিল না। ওরা আমার কষ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখতো। স্কুলে অন্য বাচ্চাদের দামি টিফিন দেখে আমার ছেলেরা কোনোদিন একটা পয়সার আবদার করেনি। দুপুরে টিফিনের সময় কলতলা থেকে পেটে জল ভরে নিয়ে আবার ক্লাসে গিয়ে বসতো। এক রাতে ওভার টাইম শেষ করে শরীর একদম ভেঙে পড়ছিল। মেসে ফিরে দেখি বড় ছেলেটা তখনও কেরোসিনের কুপি জ্বালিয়ে পড়ছে। আমি পাশে গিয়ে বসতেই ও আমার ফোসকা পড়া হাত দুটো নিজের ছোট দুটো হাতে চেপে ধরলো। চোখের জল মুছে ও বলল, মা, তুমি আর কেঁদো না। তুমি আমাদের জন্য এত কষ্ট করছো। আমি কথা দিচ্ছি, আমি ডক্টর হব। তোমার এই কষ্ট আমি একদিন ঠিক মুছে দেব। 10 বছরের একটা বাচ্চার সেই কথাটা সেদিন আমার সব ক্লান্তি দূর করে দিয়েছিল। আমি বুকে টেনে নিয়েছিলাম আমার দুই রত্নকে। বছর গড়ায়, আমার হাতের কাজের দক্ষতা বাড়ে, বেতনও সামান্য বাড়ে, তবে সেই সাথে বাড়ে ছেলেদের পড়ার খরচ। হাই স্কুলে ওঠার পর বইয়ের দাম, কোচিং এর খরচ সামলাতে গিয়ে আমি দিনরাত এক করে ফেললাম। টিফিনের টাকা বাঁচিয়ে নিজের এক জোড়া ভালো চপ্পল না কিনে সেই টাকায় ছেলেদের টেস্ট পেপার কিনে দিতাম। আমার জীবনের একটা লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল, যে সমাজ আমাকে ত্যায্য করেছিল, যে মানুষটা আমার ছেলেদের অনাথের মতো ফেলে রেখে অন্য নারীকে নিয়ে সুখে থাকার স্বপ্ন দেখেছিল, সেই সমাজকে আর সেই মানুষকে একদিন দেখিয়ে দিতে হবে একজন মা একা হাতেও ইতিহাস গড়তে পারে। বছরের পর বছর কিভাবে কেটে গেল টেরই পেলাম না। গার্মেন্টসের সেলাই মেশিনের চাকার সাথে সাথে যেন আমার জীবনটাও এক নাগাড়ে ঘুরে চলল। আঙুলের কর পেকে গেল, চোখের দৃষ্টি ঝাপসা হতে শুরু করলো, কিন্তু মনের ভেতরে যে জেদের আগুন জ্বেলেছিলাম তা একদিনের জন্যও নেভেনি। আমার দুই ছেলেও জানতো তাদের মায়ের এই কষ্টের মূল্য কতটা। শহরের কত ছেলেমেয়ে যখন রঙিন জামা আর দামি মোবাইলের জন্য মা বাবার কাছে বায়না ধরতো, আমার ছেলেরা তখন পুরনো ছিঁড়ে যাওয়া বইয়ের তালি দিয়ে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করত। ঘরে একটা ভালো ফ্যান ছিল না। গ্রীষ্মের রাতে গরমের চোটে যখন ঘামে গা ভেসে যেত, তখন দুই ভাই মিলে হাতে তৈরি তাল পাখা দিয়ে একে অপরকে বাতাস করত আর পড়া মুখস্থ করত। বড় ছেলে যখন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল, সেদিন গার্মেন্টসের সুপারভাইজার আমাকে ডেকে 1000 টাকা বোনাস দিয়েছিলেন। জীবনের প্রথম সেই টাকায় মিষ্টি কিনে এনে দুই ছেলেকে খাইয়েছিলাম। চোখের জলে মিষ্টির স্বাদ সেদিন আরো নোনতা লেগেছিল, কিন্তু বুকে ছিল এক পরম শান্তি। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ। এইচএসসি পাশ করার পর বড় ছেলে সিদ্ধান্ত নিল সে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবে। কোচিংয়ে ভর্তি করার মতো পর্যাপ্ত টাকা আমার হাতে ছিল না। রাতের পর রাত ওভারটাইম করে, এমনকি মেসের অন্যদের জামা কাপড় সেলাই করে দিয়ে যে কয়টা টাকা জমেছিল তা দিয়ে পুরনো বইয়ের দোকান থেকে দ্বিতীয় হাতের কিছু মেডিকেলের গাইড কিনে আনলাম। ছেলেটা দিনরাত এক করে দিল। কখনো রাত 3টায় উঠে দেখতাম ও কেরোসিনের কুপির কম আলোতে মাথা নিচু করে নোট তৈরি করছে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের দিন আমি কারখানায় কাজের টেবিলে বসেছিলাম। হাত সেলাই মেশিনে চললেও মন পড়েছিল বাইরের নোটিশ বোর্ডে। দুপুরের দিকে হঠাৎ কারখানার গেটের বাইরে বড় ছেলের গলার আওয়াজ পেলাম। ও
ও দৌড়ে ভেতরে চলে এলো। সিকিউরিটি গার্ডও ওকে থামাতে পারেনি। ওর সারা মুখ ঘামে ভেজা, চোখে অঝোর ধারায় জল। মেঝের উপর থেকে আমাকে জড়িয়ে ধরে বিকট শব্দে কেঁদে উঠল ও, মা, আমি চান্স পেয়েছি। আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি মা। কারখানার শত শত সেলাই মেশিনের শব্দ যেন এক মুহূর্তে থমকে গেল। আমার চারপাশের সব সহকর্মীরা এসে আমাদের ঘিরে ধরল। আমি ছেলেকে জড়িয়ে ধরে মেঝে বসে পড়লাম। চোখের পানিতে ভেসে যাচ্ছিল আমার বুকের আঁচল। 12 বছর আগে যে অনাথ দুটি ছেলেকে নিয়ে রাস্তায় নেমেছিলাম, তাদের একজন আজ দেশের সেরা চিকিৎসা বিদ্যাপীঠে জায়গা করে নিয়েছে। সেই খুশির রেশ কাটতে না কাটতেই শুরু হলো ছোট ছেলের লড়াই। বড় ভাই তখন মেডিকেলে পড়ার পাশাপাশি টিউশন করে নিজের খরচ চালাতে শুরু করেছে, আর ছোট ভাইটিকে আগলে রেখে পড়াশোনা করাচ্ছে। বড় ভাই ছোট ভাইকে বলতো, আমি রাস্তা চিনেছি, তোকেও এই পথেই আসতে হবে। ঠিক 2 বছর পর এলো আবার সেই অবিস্মরণীয় দিন। ছোট ছেলেও এসএসসি এইচএসসি পার হয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষায় বসেছিল। ফলাফলের দিন ছোট ছেলে নিজে ঘরে এসে আমার পা ছুঁয়ে সালাম করলো। মুখে কোনো কথা নেই, শুধু ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ের হাসি। আমার হাতে একটা কাগজ গুঁজে দিয়ে বলল, মা, তোমার ছোট ছেলেও হেরে যায়নি। আমিও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার 2 ছেলে, আমার 2 সন্তান এখন ডাক্তার হওয়ার পথে। যে সমাজ একদিন আমাকে অপয়া বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, যে মানুষটা ভেবেছিল আমি 2 বাচ্চা নিয়ে রাস্তায় ভেসে যাব, তাদের সবাইকে জবাব দেওয়ার দিন এবার কাছে এসে গেছে। মেডিকেল কলেজের 5টা বছর যেন স্বপ্নের মতো কেটে গেল। ছেলেরা এখন আর শুধু আমার ছেলে নয়, ওরা এক একজন উদীয়মান ডাক্তার। বড় ছেলে পড়ালেখার পাশাপাশি টিউশনি করে ছোট ভাইয়ের খরচ অনেকটাই টেনে নিয়েছিল। আমাকে আর আগের মতো রাত জেগে ওভারটাইম করতে হতো না। ওরা দুজন কঠোর নির্দেশ দিয়েছিল, মা, তুমি আর আবার ওভাবে হাড় ভাঙা খাটুনি খাটবে না। আমাদের পড়ার খরচ আমরাই চালিয়ে নেব। 5 বছর পর যেদিন ওদের ইন্টার্নশিপ শেষ হলো এবং পরপর সরকারি চাকরির নিয়োগের চূড়ান্ত তালিকা বের হলো, দেখা গেল আমার 2 ছেলেই সহকারী সার্জন হিসেবে সরকারি হাসপাতালে নিয়োগ পেয়েছে। 2 ডাক্তার ছেলের মা। গার্মেন্টসের সেই সেলাই মেশিনের ধুলোবালি মাখা সাধারণ নারীটি আজ 2 সরকারি ডাক্তারের গর্ভধারিণী। খবরটা ছড়িয়ে পড়ার পর কারখানার মালিক, সহকর্মী সবাই আমাকে দেখার জন্য ভিড় জমালো। কত চোখ সেদিন আমার দিকে শ্রদ্ধায় নত হয়েছিল তার হিসেব নেই। চাকরিতে যোগ দেওয়ার পর 2 ছেলে মিলে প্রথম বেতনের টাকায় শহরে একটা সুন্দর ছোট বাসা ভাড়া নিল। তারা আমাকে গিয়ে বলল, মা, তোমার সেলাই মেশিনের কাজ শেষ, এবার তুমি রাজরানীর মতো বিশ্রাম নেবে। কিন্তু আমার মনে অন্য এক সুপ্ত বাসনা ছিল। 15 বছর পর আমি আবার সেই গ্রামে ফিরে যেতে চেয়েছিলাম, যে গ্রাম একদিন আমাকে আর আমার 2 দুধের শিশুকে এক কাপড়ে তাড়িয়ে দিয়েছিল। 2 ছেলেকে সাথে নিয়ে গাড়ি করে যখন গ্রামের মেঠোপথে পা রাখলাম, তখন আমার পরনে একটা সাদামাটা পরিচ্ছন্ন শাড়ি, আর 2 ছেলের গায়ে ডাক্তারের অ্যাপ্রন ও গলায় স্টেথোস্কোপ। আমরা গাড়ি থেকে নেমে যখন পুরনো বাড়ির উঠানে গিয়ে দাঁড়ালাম, খবর পেয়ে পুরো গ্রামের মানুষ জড়ো হয়ে গেল। আমার শাশুড়ি তখনও বেঁচে আছেন, বয়সের ভারে নুয়ে পড়েছেন। বড় নাতিকে জড়িয়ে ধরে বুড়ি হাউমাউ করে কেঁদে উঠলেন। আর আমার প্রাক্তন স্বামী, তিনি তখন জরাজীর্ণ ঘরের বারান্দায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলেন। সতীন অর্থাৎ আমার প্রাক্তন জায়ের চেহারা শুকিয়ে আমসি হয়ে গেছে। তাদের নিজেদের সংসার নাকি খুব একটা সুখে কাটেনি। ঝগড়াঝাঁটি, অভাব অনটন আর সমাজের লাঞ্ছনাতেই তাদের দিন কেটেছে। তাদের ছেলেমেয়েরাও পড়ালেখা করতে পারেনি, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। আমার স্বামী অপরাধীর মতো চোখ নিচু করে সামনে এসে দাঁড়িয়ে তোতলাতে তোতলাতে বললেন, ছোট বউ, তুমি এসেছ।
ছেলেরা ওরা এখন অনেক বড় হয়ে গেছে না? আমার বড় ছেলে শান্ত অথচ অত্যন্ত গম্ভীর গলায় জবাব দিল, আমরা বড় হয়েছি আমাদের মায়ের কষ্টে, আপনার দয়ায় নয়। আজ আমরা ডাক্তার হয়েছি, সরকারি চাকরি পেয়েছি, কিন্তু আপনার পরিচয়ে নয়, আমাদের মায়ের পরিচয়ে। কথাটা যেন আমার প্রাক্তন স্বামীর বুকে চাবুকের মতো গিয়ে বিঁধল। তিনি মুখ তুলে আর আমাদের দিকে তাকাতে পারলেন না। গ্রামের যে মুরব্বীরা একদিন সালিশ বসিয়ে আমাকে তাড়িয়ে দেওয়ার নীরব সাক্ষী ছিলেন, তারা আজ আমার সামনে এসে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন। আমি তাদের কারোর প্রতি কোনো রাগ বা ঘৃণা প্রকাশ করলাম না, শুধু শান্ত কণ্ঠে বললাম, আমি বিচার চাইতে আসিনি, কারণ বিচার উপরওয়ালা নিজেই করে দিয়েছেন। আমি শুধু দেখাতে এসেছি একজন নারীকে ফেলে দিলে সে ধূলিসাৎ হয়ে যায় না, নিজের সন্তানদের জন্য সে পাহাড়ও ডিঙ্গাতে পারে। আজ আমার দুই ছেলেই স্বমহিমায় প্রতিষ্ঠিত। হাসপাতালে শত শত রোগী এসে তাদের হাতে সেবা পায়, দোয়া করে, আর আমি ঘরে কোণে বসে খোদার দরবারে শুকরিয়া জানাই। আমার জীবনের কালো রাত কেটে গেছে বহু আগে। যে পথের শুরুতে ছিল কেবল অপমান, চোখের জল আর অন্ধকার, সেই পথের শেষটা এসে ঠেকেছে এক পরম আলো আর সম্মানের অলৌকিক ভুবনে। সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে একটি কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।